back to back horror stories. আমি আর কোনো দিকে তাকাইনি, পিছনে ফিরে দৌড় লাগালাম গায়ের দিকে। Harhim horror. শীতের দুপুর, সবে সবে পরীক্ষা শেষ হয়েছে। বাড়ির পাশে রাস্তায় শুনলাম সাইকেলের বেল। মুখ বাড়িয়ে দেখি ঝন্টুদা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ঝন্টুদা বলল, নাম একবার, কথা আছি। চটিটা পায়ে গলিয়ে নামলাম। কি ব্যাপার গো ঝন্টুদা? ঝন্টুদা সাইকেলের ক্যারিয়ারে একটা ব্যাগ বাঁধা। ঝন্টুদা বলল, জলার জঙ্গলে পাখি ধরতে যাবো, চ আমার সঙ্গে, ব্যাগে করে জাল এনেছি, চ বেরো। শুনেই বুকটা ধড়াস করে উঠল। জলার জঙ্গল ভালো জায়গা নয়। শোনা যায় ওখানে প্রায়ই এমন ব্যাপার ঘটে, যুক্তি বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। বড়রা ওই জঙ্গল থেকে দূরে থাকতে বলে। বাড়িতে যদি জানতে পারে আমি জলার জঙ্গলে গিয়েছিলাম, তো আবার কাউকে না জানিয়ে, তাহলে আর আস্ত রাখবে না। সে কথাই বললাম ঝন্টুদাকে। কিন্তু আমি শুনেছি জায়গাটা ভালো নয় গো। ঠাম্মা বলে যে ওখানে নাকি অলক্ষণে ঘটনা কি কি সব ঘটে। মানে জন্তু জানোয়ারদের বেশ ধরে অনেক অপদেবতা ঘুরে বেড়ায়, এই সব বলে আর কি, বুঝলে তো। তো ওই দিকটায় না যাওয়ায়। ঝন্টুদা এক বাক্যে আমার কথাটা উড়িয়ে দিল। এই দূর, ছাড় তো, যত সব গিয়ে কুসংস্কার। আরে জলায় কত পরিযায়ী হাঁস, বক এসব এসেছে জানিস? আজ রাতে বাবলুদের ছাদে পিকনিক আছে। দুটো হাঁস পেলে 4-5 জনের বন্দোবস্ত হয়ে যাবে। চ ব্যাগটা ধরে পেছনে বসে, ওট চ, ফালতু কথা বসে, ওট পেছনে। উঠে পড়লাম সাইকেলের পেছনে। ভাবলাম আমি সঙ্গে গেলে বোধহয় আমাকেও পিকনিকে ডাকবে। তাছাড়া জলার জঙ্গল সম্পর্কে আমার একটা কৌতূহল তো ছিলই। আমার বাড়ি থেকে জলার জঙ্গল 8 ঘন্টার পথ। গ্রাম ছাড়িয়ে যখন জঙ্গলের প্রান্তে এসে পড়লাম, তখন সূর্য অনেকটাই পশ্চিমে ঢলে পড়েছে। জঙ্গলটা দাঁড়িয়ে আছে একা। ঝন্টুদা বলল, নাম, সাইকেল নিয়ে আবার হাঁটতে হবে, জঙ্গলের মধ্যে ভালো করে সাইকেল চালাতে পারবো না। নাম নাম নাম, আমি আগে আগে যাচ্ছি, তুই আমার পেছনে পেছনে আয় আয়। দুজনে জঙ্গলের মধ্যে ঢুকলাম। এমনিতে শান্ত বন, চারপাশ থেকে ভেসে আসছে পাখির ডাক। ভেতরে গাছের পুরো চাঁদোয়া ভেদ করে আলো ঢুকতে পারছে না, ফলে বনের ভেতরটা বাইরের থেকেও বেশি অন্ধকার। গা ছমছম করে। বললাম, এই ঝন্টুদা, হাঁস না ধরে বাজার থেকে মাংস কিনে রাখলেই ভালো হয় না? মানে এখানে হাঁস। হ্যাঁ। ঝন্টুদা খ্যাক খ্যাক করে হাসলো। কে ভয় লাগছে বুঝি? হ্যাঁ, আরে নিজেরা জোয়ার যন্ত্র করে পিকনিক করার মজাই আলাদা রে পাগলা। এই তো জলাতে এসেই পড়েছি, যাবো টাক করে দুটো হাঁস ধরবো, সাইকেলে করে বাড়ি নিয়ে চলে যাবো, ব্যাস। কতক্ষণের ব্যাপার বলতো? জলার ধারে এসে দেখি অনেকগুলো পরিযায়ী হাঁস জলার মধ্যে ভেসে বেড়াচ্ছে। ঝন্টুদা বলল, তুই এখানে দাঁড়া, আমি একটু এগোচ্ছি, দাঁড়া। হ্যাঁ, আমি ঝোপের আড়ালে দাঁড়ালাম। বেলা যেন একটু তাড়াতাড়ি পড়ে আসছে, আলো কমে এসেছে অনেকটা। এই ঝোপ থেকে জলা প্রায় 100 মিটার দূরে। ঝন্টুদা জাল হাতে গুটি গুটি পায়ে এগোতে শুরু করলো। হঠাৎ মনে হলো জলা থেকে
পাক খেতে খেতে ধোঁয়া বেরোচ্ছে অল্প অল্প। যেন উড়ে যাওয়া কোনো ক্ষতস্থান। চেঁচিয়ে যে ঝন্টুদাকে ডাকবো তার উপায় নেই। মানুষের গলা পেলেই পরিযায়ীগুলো এক্ষুনি উড়ে যাবে। ঝন্টুদা যেন ভূতে পাওয়া মানুষের মতো এগিয়ে চলেছে তাদের দিকে, আর হাঁসগুলো যেন ইচ্ছে করেই চলে যাচ্ছে জলার ভেতরের দিকে, যেন ঝন্টুদাকে টোপ দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে জলার মাঝের দিকে। ঝন্টুদা হাঁসগুলোর জন্য ফাঁদ পাতেনি, যেন হাঁসেরাই ফাঁদ পেতেছে ঝন্টুদার জন্য। হঠাৎ করেই ঝন্টুদা দাঁড়িয়ে গেল। হাঁসগুলো বিকট স্বরে চেঁচামেচি করতে শুরু করেছে। আমার দিকে তাকিয়ে ঝন্টুদা কি যেন একটা বলল, আমি শুনতে পেলাম না। আমি দেখলাম ঝন্টুদা নড়তে পারছে না, হাত পা ছুঁড়ছে, কিন্তু কিছুতেই পালিয়ে আসতে পারছে না। আমি এগোতে গিয়ে দেখি গোটা জায়গাটা হঠাৎ করেই ফেঁপে উঠেছে। সেখানে পা দিলেই সাক্ষাৎ মৃত্যু। কোন পাঁকে যে মানুষ তলিয়ে যাবে তার ঠিক নেই। আমি দেখলাম হাঁসগুলো ধীরে ধীরে আবছা হয়ে যাচ্ছে। একটা জলো হাওয়া বয়ে চলেছে নিরন্তর। আলো কমে আসছে। যে জাল হাতে হাঁস শিকার করতে এসেছিল ঝন্টুদা, সেই জালটা নিয়েই ক্রমশ তলিয়ে যাচ্ছে জলার ধারের পাঁকে। মুখ দিয়ে তার একটা চিৎকারও বেরোচ্ছে না। ক্রমশ ঝন্টুদার পুরো শরীরটাই তলিয়ে গেল কাদার মধ্যে। আমি আর কোনো দিকে তাকাইনি, পিছনে ফিরে দৌড় লাগালাম গায়ের দিকে। এই জলার জঙ্গলের প্রতিটা গাছের ফাঁক দিয়ে বইছে অভিশপ্ত হাওয়া। তারা যেন আমাকে সাবধান করে দিচ্ছে আর কখনো এখানে আসার দুঃসাহস দেখিও না। সে বিস্তৃত ছিল চণ্ডেশ্বরী বনাঞ্চল। একসময় লোকজ বিশ্বাসে ঘেরা এই বনাঞ্চল আজ সরকারি খতিয়ানে শুধু জোন 3 ফরেস্ট এরিয়া। বহু বছর আগে এখানে আশ্রয় নেওয়া একদল শিকারী রাতারাতি আকস্মিকভাবে উধাও হয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। স্থানীয় মানুষেরা অবশ্য বলে, যারা ওই জঙ্গলে কুমতলবে ঢোকে তারা ফেরে না। ওই বুনো বাতাস তাদের গিলে নেয়। জঙ্গলের ধারেই ছোট আদিবাসী গ্রামের সকলেই জানে, চণ্ডেশ্বরী জঙ্গলে কেউ ইচ্ছে মতো ঢুকতে পারে না। তাই সবাই ওই জঙ্গলের পথ এড়িয়েই চলে। এমনভাবেই নিশ্চিন্তে জীবন চলছিল। কিন্তু বাঁধ সাধল যখন সরকারি ফরেস্ট বিভাগ ও বাণিজ্য দপ্তরের লোকজন বনাঞ্চল পরিদর্শনে এলো। খাতায় কলমে বন সংরক্ষণ প্রকল্পের সরেজমিন করতেই ওদের আশা। কিন্তু এটাই একমাত্র কারণ নয়। বহু বছর ধরেই চণ্ডেশ্বরী বনাঞ্চলের একাংশ বেসরকারি কাঠ ব্যবসায়ীদের নজরে। এবার সরকারি কর্তারাও সেই চাপের মুখে পড়ে বন উন্নয়নের নামে গোপনে সাজিয়েছেন গাছ কাটার পরিকল্পনা। সরকারি 3টি জিপ এসে দাঁড়িয়েছিল জঙ্গলের প্রধান প্রবেশপথে। ফরেস্ট অফিসার বরেন দত্ত
ও বাণিজ্য দপ্তরের প্রতিনিধি অরিজিৎ সেন সকাল থেকে গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে ভাব করার চেষ্টা করছিল। সরকার থেকে ছাড়পত্র মিলেছে জঙ্গলের গাছ কেটে ফেলার। সেই গাছ কাটতে প্রচুর লোক দরকার। ওরা সঙ্গে করে 7 জন লোক এনেছে, সঙ্গে কুঠার, গাছ কাটার যন্ত্রপাতিও আছে। তবে আরও কিছু লোক থাকলে সুবিধাই হয়। অরিজিৎ সেন চাইছে এই গ্রাম থেকেই যদি কিছু লোককে চুক্তিভিত্তিক কাজ দেওয়া হয় তাহলে টাকা পয়সাও কম লাগবে, আর জঙ্গলের গাছ কাটার জন্য বাইরে থেকে লোক আনার দরকার হবে না। যদি গ্রামের লোকেরা নিজেরা এসে গাছ কাটার জন্য সাহায্য করে তাহলে বাইরের মিডিয়ার কাছে খবর গেলে অরিজিতের কোম্পানি বলতে পারবে যে গ্রামের লোকেরা নিজেরাই চেয়েছিল, তাই জঙ্গল সাফ করা হচ্ছে। তবে ও যতটা সহজ ভেবেছিল, গ্রামের লোকেদের সঙ্গে কথা বলার পর তার মনে হচ্ছে না। অরিজিৎ শুরুতেই জঙ্গল সাফ করার কথাটা বলেনি। ঘুরিয়ে ফিরিয়ে এই গ্রামের মানুষজন, তাদের জীবন, জঙ্গল থেকে মাঝে মধ্যে জন্তু জানোয়ারের বেরিয়ে আসা, হাতির পাল বেরিয়ে এসে চাষ জমির ক্ষতি করা, এই সব বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছিল। গ্রামের লোকজনের সরল মন। সরকারের লোকেরা এসেছে ওদের গ্রামে, এতেই ওরা ভীষণ খুশি। বরেন দত্ত অবশ্য কোনো আলোচনাতেই অংশগ্রহণ করছিল না। একধারে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টানছিল আর বিরক্ত মুখে সময় দেখছিল। সকাল 11টা বাজে। ওর মতে এত কথা বলে সময় নষ্ট করবার কোনো মানে নেই। বাইরে থেকে লোক এনে জঙ্গলের গাছ কেটে দিলেই হয়। কিন্তু অরিজিৎকে থামিয়ে এই কথা বলার সাহস বরেন দত্তর নেই। অরিজিৎ এবার সোজা মোড়লের পাশে বসে বলল, জঙ্গলের কিছু অংশ সাফ করতে হবে, উন্নয়নের প্রয়োজনে। গ্রামের মোড়ল কিছুক্ষণ এক দৃষ্টে স্থির চোখে তাকিয়ে রইলেন। গ্রামের মোড়লের বয়স আন্দাজ 70। তাকে ঘিরে বসে আছে গ্রামের 10-12 জন যুবক। সবার চোখে মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মোড়ল মাথা নিচু করে বললেন, বাবু, চণ্ডেশ্বরী বনে কুঠার চালানো মানে মৃত্যুকে ডেকে আনা। ও জঙ্গলের গায়ে আঁচড় পড়লে তার ফল ভালো হবে না। অরিজিৎ হালকা হেসে বলল, কিন্তু উন্নয়ন মানে তো আপনাদেরই সুবিধে। রাস্তা হবে, আলো হবে, তারপর ধরুন এই যে হাতির পাল গ্রামে ঢুকে পড়ে, এসব আর হবে না। মোড়ল মাথা তুলে তাকালেন, চোখে এক অদ্ভুত দৃষ্টি। আলো, রাস্তা, এই জঙ্গল আমাদের রক্ষা কর্তা। এর ক্ষতি হলে বাবু আলো নয়, শুধুই অন্ধকার। অন্ধকার নেমে আসবে। ঠিক তখনই পাশ থেকে বরেন দত্ত গলা বাড়িয়ে গর্জে উঠল, এই এত নাটক কেন? হ্যাঁ, গাছ কাটা হবে বলছি, হবে। গাছ চাইলে নাও, নইলে আমরা নিজেরাই ব্যবস্থা করে নেবো। হ্যাঁ, এসব ভয় ভয় দেখে লাভ নেই। মোড়ল শুকনো গলাতেই উত্তর দিলেন, বাবু, আমরা ভয় দেখাই না। বনের নিয়ম আমরা জানি। হ্যাঁ, শুধু আমরাই জানি, আপনারা জানেন না। ওই জঙ্গল শুধু গাছগাছালি নয়, ওটা আমাদের দেবতার ঘুমের জায়গা। যারা ওখানে কুঠার তুলে তারা আর ফেরে না। বরেন দত্ত বিরক্ত গলায় চেঁচিয়ে উঠল, আরে ভূত দেবতাদের গল্প শুনতে আসিনি আমরা এখানে। কথা শেষ না করেই ঘুরে দাঁড়িয়ে বলল, এই এই চলো তো অরিজিৎ, তাই দিয়ে কিচ্ছু হবে না। আমরা আজ যা লোক এনেছি তাই দিয়ে শুরু করি কাজ। আপাতত ওই ওই কোন দিকের গাছগুলো কাটা হবে তা মার্কটা তো করি অন্তত। এমনিতেই কথাগুলো অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। অরিজিৎ একবার মোড়লের দিকে তাকালো, তারপর বরেন দত্তর কাঁধ ধরে বলল, চলো, বিকেলের মধ্যে মার্কিং শেষ করতে হবে। 7 জন শ্রমিক, 2 জন গার্ড, বরেন দত্ত আর অরিজিৎ, মোট 11 জন জঙ্গলের পথ ধরে এগোলো।
সকালের রোদ তীক্ষ্ণ ছিল, কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকতেই আলো যেন কুয়াশার মধ্যে আটকে গেল। বাতাস থমকে গেল, আর চারিদিকে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন এই জঙ্গলে কোনো প্রাণের অস্তিত্ব নেই। কোথাও একটা পাখি ডাকছে না। শ্রমিকেরা একে একে গাছের গায়ে নম্বর লিখে মার্ক করতে শুরু করলো কোন গাছগুলো কাটা হবে। অরিজিতের গা ছমছম করছিল। চারপাশ এত নিস্তব্ধ, আর মোড়লের ওই কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছে। বরেন দত্ত সিগারেটে টান দিতে দিতে এগিয়ে যাচ্ছিল জঙ্গলের ভিতরে। ঠিক তখনই একজন শ্রমিক, দুলাল, থমকে দাঁড়িয়ে বলল, দাদা, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। হ্যাঁ, দেখছে কেউ একটা। সবাই জঙ্গলের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অরিজিৎ হাঁটা থামিয়ে চারপাশ দেখল। বরেন দত্ত অনেকটা দূর এগিয়ে গেছে। বাকি শ্রমিকরা এক একজন এক এক দিকে গাছের গায়ে নাম্বার লিখছে। গার্ড দুজন বরেন দত্তর সঙ্গেই জঙ্গলের পথ দিয়ে এগিয়ে যাচ্ছে। অরিজিৎ দুলালকে আশ্বাস দিয়ে বলল, কে আমাদের উপরে নজর রাখবে বলো তো এই ঘন জঙ্গলে? হ্যাঁ, আরে চারপাশ এত নিস্তব্ধ, তাই হয়তো মনে হচ্ছে। যাও যাও, তাড়াতাড়ি আজকের কাজটা শেষ করে এখান থেকে বেরোতে হবে, ঠিক আছে? বিকেল হয়ে আসছে দুলাল, আর অন্ধকার নামার আগে জঙ্গল থেকে বেরিয়ে পড়তে হবে, ঠিক আছে? চলো 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 চলো। দুলাল তাও যেন আশ্বস্ত হল না। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, দাদা, ওই গাছের গায়ে যে নম্বরগুলো লিখছে, সেগুলো কিছুক্ষণ পর আর খুঁজে পাচ্ছি না। একটু আগে এই ধারের গাছগুলোতে নম্বর লিখেছিলাম, এখন দেখুন একটা গাছের গায়ে নম্বর নেই। অরিজিৎ থমকে দাঁড়ালো। কি, এ কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে দূর থেকে আরো কয়েকজন শ্রমিকের চিৎকার শোনা গেল। অরিজিতের এবার ভয় করছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অরিজিৎ সমস্ত শ্রমিককে এক জায়গায় দাঁড়াতে বলল। বরেন দত্ত সেই যে জঙ্গলের ভেতর ঢুকেছে, তাকে দেখাও যাচ্ছে না। এদিকে দিনের আলো ফুরিয়ে আসছে, সন্ধে নামছে। অরিজিৎ বার কয়েক বরেন দত্তকে ডাকল, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বরেন্দা, ও বরেন্দা, শুনতে পাচ্ছেন? সঙ্গে দুজন গার্ডকেও কোথাও দেখা যাচ্ছে না। শ্রমিকরা বেশ ভয় পেয়েছে। তারা জঙ্গল থেকে ফেরার পথ খোঁজা শুরু করতেই লক্ষ্য করল জঙ্গলের পথ পাল্টে গেছে। গাছগুলো যেন নিজেদের জায়গা বদল করে ফেলেছে, যার ফলে যেই রাস্তা দিয়ে ওরা এসেছিল সেই রাস্তা এখন ঘন ঘাস জংলা পাটায় ঢেকে গেছে। অরিজিৎ কি করবে আর বুঝতে পারছে না। শ্রমিকেরা সবাই আতঙ্কিত হয়ে যে যার নিজের মতো জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজতে লাগলো। অরিজিৎ সবাইকে এক জায়গায় থাকার কথা বললেও কেউ আর কোনো কথা শুনছে না ওর। জঙ্গলের দম বন্ধ করা পরিবেশ আরো বেড়ে গেছে। অরিজিৎ জঙ্গলের খানিক ভেতরে ঢুকে বরেন দত্তর খোঁজ করতে শুরু করলো। অনেকবার ডাকাডাকি করেও কোনো লাভ হলো না। বরেন্দা, বরেন্দা, শুনতে পাচ্ছেন? জঙ্গলের সন্ধে চুপ করে নেমে আসে। চারপাশ এখন একটা পচা গন্ধে ভরে গেছে। ঘন কুয়াশা নেমে আসছে জঙ্গলের ভেতর। অরিজিতের চোখ জ্বালা করছে, সামনের কিচ্ছু দেখা যাচ্ছে না স্পষ্ট। শ্রমিকেরা পাগলের মতো এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না। ঘন কুয়াশার ভিতর দিয়ে হঠাৎ অরিজিৎ শুনতে পেল ধীর পায়ের শব্দ। বরেন দত্ত কি? কিন্তু অরিজিৎকে বিস্মিত করে কুয়াশা ছিঁড়ে সামনে এসে দাঁড়ালো
গ্রামের মোড়ল। কিন্তু তাকে দেখে অরিজিতের শিরদাঁড়া বেয়ে হিমস্রোত খেলে গেল। মোড়লের চোখ দুটো অস্বাভাবিক কালো, আর তার মুখের পাশ দিয়ে গাছের শিকড়ের মতো শুকনো লতা বেরিয়ে ঝুলছে। বাবু, অনেক দূর চলে এসেছে, বারণ করেছিলে। মুরুলের গলা জঙ্গল কাঁপিয়ে প্রতিধ্বনি তুলে ফিরে এলো। যে জঙ্গলকে জাগিয়ে তুলে কুমতলবে জঙ্গলে ঢোকে, সে যে আর বেরোতে পারে না। দেখুন না, দেখুন, আপনার সঙ্গে আরেকজন যে বাবু এসেছিলেন, সে কেমন গাছ হয়ে গেছে দূরে। দেখো। অরিজিৎ কাঁপা গলায় বলল, আপনি এখানে কিভাবে এলেন? কথা শেষ হওয়ার আগেই অরিজিৎ ঘাড় ঘুরিয়ে দেখল জঙ্গলের মধ্যে এক ফালি যে রাস্তাটা ছিল, সেখানেও আকাশ ছোঁয়া বেশ কয়েকটা গাছ এসে জুড়েছে। অরিজিতের হাত পা কাঁপছে। ও দৌড়ে এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। অরিজিৎ চোখে অন্ধকার দেখছে, বুঝতে পারছে জঙ্গলের মাটি থেকে তার পা ধরে কেউ টানছে। প্রবল আকর্ষণে অরিজিৎ জংলা ঘাস পাতা ঘেরা মাটিতে হুমড়ি খেয়ে পড়ল। চারপাশের নিস্তব্ধতা কাটিয়ে শুধুমাত্র মোড়লের গলার স্বর ভেসে আসছে। বলেছিলাম না, যারা এই জঙ্গলের ক্ষতি করতে চায়, এই জঙ্গল তাদের জীবন শুষে নেয়। সব একে একে কাজ হয়ে যাবে, আর এই জঙ্গলে আটকে পড়বে না জীবন। আমি তো মোড়ল, আমি আমার কাজ করে গেলাম। মোড়লের গলার স্বর প্রতিধ্বনি তুলে জঙ্গলের গভীরে হারিয়ে গেল। ফুটপাথে কোটটা দেখে নিবারণ ঘোষের খুব পছন্দ হলো। হালকা বাদামি রং, বোতামগুলো সাদা। কোটটার মধ্যে একটা আভিজাত্য আছে। নিবারণ ঘোষের বরাবর ইচ্ছে ছিল একটা শৌখিন কোট কেনার, কিন্তু তিনি যা মাইনে পান তাতে একটা ভালো কোট কিনতে গেলে সংসারে টানাটানি হবে। তবে আজ ফুটপাথে এই কোটটা দেখে আর লোভ সামলাতে পারলেন না। পায়ে পায়ে এগিয়ে গিয়ে দোকানিকে জিজ্ঞেস করলেন, ভাই, এই ব্রাউন কোটটার কত দাম? দোকানি তাচ্ছিল্য ভরা চোখে দেখে বলল, 1,500 रुपया। এত? একটু দমে গেলেন নিবারণ বাবু। তিনি বড়জোর 1000 টাকা দিতে পারেন। বললেন, মানে 1000 টাকায় হবে ভাই? দোকানি ফোনে রিল দেখতে দেখতে অনিচ্ছুক চোখ দুটো তুলে বলল, 1200 दे दीजिए। নিবারণবাবু মানিব্যাগ হাতড়ে দেখলেন 100-2 টাকা হয়েই যাবে। এ মাসের শেষ রোববারটায় আর মাংস খাওয়া হবে না। সে যাক, এত ভালো একটা কোট 200 টাকার জন্য হাতছাড়া করার কোনো মানেই হয় না। তিনি বেশি দরদাম করতে পারেন না। 1200 টাকা দিয়ে কোটটা কিনে বাড়ির দিকে হাঁটা দিলেন। একা মানুষ, একটু শখ আহ্লাদও যদি পূরণ না করেন বাঁচবেন কি নিয়ে? কোটটা কিনে এত ফুর্তি হলো, মনে হলো এটা এখনই পরে ফেলা দরকার। এত দামি কোট কি আর আলমারিতে তুলে রাখবেন? ঠান্ডাটাও অল্প পড়েছে, কোটটা পরলে বেখাপ্পা লাগবে না।
যেমন ভাবা তেমন কাজ। একটা পাবলিক টয়লেটে ঢুকে নতুন পোশাক পরে যখন তিনি বেরোলেন, তখন নিজেকে মনে হচ্ছে অন্য এক মানুষ, যেন সারা জীবন লোকের ধ্যাঁতানি খাওয়া সামান্য কেরানি নয়, তিনি একজন রাশভারী মানুষ। যখন পাড়ায় ঢুকলেন, রাত হয়ে এসেছে, জমাট বেঁধেছে কুয়াশা। তার বাড়ির গলির একদম সামনের বাড়িটায় একটা বিরক্তিকর লোক থাকে। নিবারণবাবুকে নিয়ে তামাশা করার একটা অভ্যেস আছে লোকটার। নিবারণবাবুর দারিদ্র্য, অপারগতা সমস্ত কিছু নিয়েই একটু মশকরা না করলে যেন ভাত হজম হয় না। আজও নিবারণবাবুকে ফিরতে দেখে খ্যানখ্যানে হাসি হেসে সে বলল, কি নিবারণ দা, আজকে আমেরিকান ক্লায়েন্টদের সঙ্গে জুম মিটিং ছিল নাকি? হ্যাঁ, ফিরতে এত দেরি হলো যে? এসব খোঁচায় নিবারণবাবু অভ্যস্ত। সাধারণত অপ্রস্তুতভাবে হেসেই এসব অশ্লীল ইয়ার্কি এড়িয়ে চলে যান, কিন্তু আজ যেন তিনি অন্য মানুষ। তিনি দাঁড়ালেন, তারপর অসম্ভব গম্ভীর একটা কণ্ঠে বললেন, যদি থাকেও তাতে আপনার আপত্তি আছে কি? মনে হলো অন্য এক কালপ্রবাহ থেকে উচ্চারিত হলো নিবারণবাবুর কথাগুলো। লোকটা তড়িঘড়ি জানলা বন্ধ করে ঘরে সেঁধিয়ে গেল। নিবারণবাবু বাড়ির দিকে এগোলেন। তার বাড়ির পাশে একটা মাতাল থাকে। রাত হলেই তারস্বরে চিৎকার করে, পাড়াপড়শিদের সঙ্গে ঝগড়া করে। আজও চিৎকার করে নিজের বউয়ের সঙ্গে ঝগড়া করছিল, সেই সঙ্গে অশালীন খিস্তি, কান পাতা দায়। নিবারণবাবু লজ্জায় মরে গেলেও কিছুই কোনোদিন বলে উঠতে পারেন না। ভাবেন কি দরকার অন্যের সংসারে নাক গলিয়ে, কিন্তু আজ যেন কি একটা হলো। ছোট লোহার গেটটা ঠেলে তিনি ঢুকলেন সেই মাতাল প্রতিবেশীর বাড়ি। বউটা এই ঠান্ডাতেও উঠোনে বসে বসে কাঁদছে, আর দরজার সামনে দাঁড়িয়ে বীর পুঙ্গব। নিবারণবাবুকে ঢুকতে দেখে সে বিরক্ত মুখে বলল, পথ ভুল করেছে নাকি রাজু? তোমার বাড়ি ওইতে, মাঝরাতে লোকে ঘরে ঢুকছে কেন? হ্যাঁ, দেখছো না আমরা বিজি আছি? নিবারণবাবু খুব শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, শোনো উৎপল, আমি এতদিন তোমায় কিছুই বলিনি, কিন্তু এটা ভদ্রলোকের পাড়া। এখানে দিনের পর দিন যদি তুমি এরকম অসভ্যতা করো, বউটাকে কষ্ট দাও, তোমাকে জুতো পেটা করতে করতে পুলিশের হাতে তুলে দিয়ে আসবো। আর একটা কথা যদি তোমার মুখ থেকে বেরোয়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। নিবারণবাবু থামলেন। উৎপল অর্থাৎ সেই মাতালটির মুখ ভয়ে সাদা হয়ে গেছে, যেন সে চোখের সামনে ভূত দেখছে। মাতালরা সাধারণত ভয়ে গুটিয়ে যায় না, কিন্তু উৎপল সুরসুর করে বউকে নিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। নিবারণবাবু নিজের গর্জনে নিজেই একটু অবাক হলেন। ঘরে ঢুকে আয়নায় তাকালেন। মনে হলো তিনি যেন অন্য মানুষে পরিণত হচ্ছেন। বুকটা ধড়াস করে উঠল। কপালের ওপরে ঝুলপির কাছে অনেকগুলো চুল পেকে গেছে, চামড়ায় টান পড়েছে, চোখের মণিতে অল্প নীলাভ ভাব। এসবই কি তাহলে ওই কোটটার কারণে হয়েছে? তিনি কোটটা খুলে ফেলতে গিয়ে দেখলেন পারছেন না। কোটটা যেন তার চামড়ারই অঙ্গ হয়ে গেছে। তার মনে হলো তিনি আসলে সামান্য কেরানি নিবারণ ঘোষ নন, তিনি দুঁদে পুলিশ অফিসার ওয়েস ব্রাউন, যিনি অন্যায়কে কড়া হাতে দমন করতেন। একবার ডাকাতদের ধরতে গিয়ে ডাকাতদের হাতেই নিহত হন। এই কোটটি তার খুব পছন্দের ছিল। মারা যাওয়ার পর নানাভাবে হাত বদল হলেও এটার বিক্রেতা পাওয়া যায়নি। আজ এতদিন পর একটা বিক্রেতা পেয়ে এই কোটের মাধ্যমে তিনি ফিরে এসেছেন একটা শরীরে। এবার আবার যেখানে যেখানে অন্যায় দেখবেন গর্জে উঠবেন,
আর কেউ তাকে মারতে পারবে না। কে যেন এই কথাগুলো ফিসফিস করে আউড়ে দিল নিবারণ ঘোষের কানে। নিবারণ ঘোষ কোটটা খুলে ফেললেও তিনি আর আগের মানুষ রইলেন না। এখন তার শরীরে দুজন থাকে, নিবারণ ঘোষ যাকে সবাই চেনে, আর ওয়েস ব্রাউন যিনি মারা গেলেও আজও দিব্যি রয়ে গেছেন। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। কি ব্যাপার দাদা, এত ভিড় কেন এখানে? কিছু হয়েছে নাকি? আর বলবেন না ভাই, লাস্ট লোকাল ট্রেনটা এই 4 মিনিট হলো বেরিয়ে গেছে। ঠিক পরের প্ল্যাটফর্মে ঢোকার আগে একটা কি গন্ডগোল হয়, ব্যাস ট্রেনটা উল্টে যায়। কত লোক যে মরেছে আর কত লোক আহত তার ঠিক নেই ভাই। রাত ঘনিয়ে আসছে। দেবর্ষী অফিস থেকে বেরিয়ে দেখল শিয়ালদার দিকে শেষ ট্রেন ছাড়তে আর মাত্র আধ ঘন্টা বাকি আছে। তার অফিস থেকে স্টেশনে যেতেও মোটামুটি 20-25 মিনিট তো লাগবেই। তড়িঘড়ি টোটো স্ট্যান্ডে গিয়ে দেখল একটা নীল রঙের টোটো দাঁড়িয়ে আছে, তাতে যাত্রী নেই। চালক একমনে মোবাইলে রিল দেখছে। দেবর্ষী গিয়ে জিজ্ঞাসা করল, দাদা স্টেশন যাবেন? টোটোওয়ালা মুখ তুলে দেবর্ষীকে দেখল, তারপর সর্দি বসা ঘর ঘরে গলায় বলল, হ্যাঁ, একজন হলে যাব না, আরও লোক হতে হবে। দেবর্ষী বলল, আমি রিজার্ভ করে যাব দাদা। রিজার্ভের কথা শুনে লোকটা চাবি ঘুরিয়ে টোটোতে স্টার্ট দিল। দেবর্ষী ঘড়িতে দেখল ট্রেন ছাড়তে এখনো 28 মিনিট দেরি আছে। টোটোওয়ালা হঠাৎ জিজ্ঞাসা করল, দাদা কি এখানে চাকরি করেন নাকি? দেবর্ষী একটা দায়সারা উত্তর দিল, হ্যাঁ ভাই। কোথায়? এই তো এখানকার লেদ কারখানায় ম্যানেজারের কাজ করি। এই উইকেন্ডে বাড়ি যাচ্ছেন বুঝি? হ্যাঁ। মানে বলছি কি, লোকটা একটা গলা খাঁকড়ানি দিল। আজকে ট্রেনটা কি না ধরলেই নয়? দেবর্ষী একটু চমকে গেল। লোকটা বলে কি? সে জিজ্ঞাসা করল, কেন বলুন তো? এমনি বলছি আর কি। ধরেন আজকে ট্রেনটায় নাই বা উঠলেন, খুব অসুবিধা হবে। দেবর্ষী প্রমাদ গুনল। লোকটা নির্ঘাত পাগল, নয়তো মাতাল। এতদিন টোটোয় যাতায়াত করছে, এই লোকটাকে তো টোটো স্ট্যান্ডে সে কোনোদিনও দেখেনি। উইকেন্ডে বাড়ি যাচ্ছে, ব্যাগে অনেক টাকা পয়সা আছে তার। নেহাত অফিস থেকে বেরোতে দেরি হলো, না হলে কি আর শেষ ট্রেনের ভরসায় বসে থাকতে হয়? ব্যাগটাকে চেপে ধরল দেবর্ষী, মুখে কিছু বলল না। লোকটা তাও থামল না, একটু দেঁতো হেসে বলল, আসলে কি জানেন, আমার একটা ক্ষমতা আছে। আমি না আগে থেকে বুঝতে পারি কোথাও কোনো বিপদ আছে কি না। যখনই আশেপাশে কোনো বিপদ ঘটে আমি একটা গন্ধ পাই। এই যেমন ধরেন, পোড়ো মোবিলের সঙ্গে পচা মাংসের গন্ধ মিশলে যেমন একটা হয়, অমন আর কি। হ্যাঁ, আজকেও কেমন যেন পাচ্ছি আমি সেই গন্ধটা। দেবর্ষী এই কথাটা শুনেই বুঝতে পারল লোকটা সুস্থ নয়। দেখে মদ খেয়েছে বলে তো মনে হলো না, তাহলে নির্ঘাত মাথা খারাপ। পাগলের হাতে টোটো পড়লে কি হয় সে জানে না বটে, কিন্তু ভালো কিছু হয় না নিশ্চয়ই। এদিকে এই শীতের রাতে সে আধ ঘন্টার রাস্তা ঠ্যাঙাবেই বা কি করে? তার থেকে এই লোকটাকে আরেকটু কাল্টিভেট করলে মন্দ হয় না। তাই সে জিজ্ঞেস করল, তাই এই গন্ধটা প্রথমবার আপনি কবে পেয়েছিলেন? লোকটা কেমন যেন উৎসাহ পেল।
সেই প্রথমবার পেয়েছিলুম তখন আমার বয়স মানে ধরুন ওই 12-13 বছর। কাকা বাড়ি থেকে একদিন ছিপ পিপ নিয়ে মাছ ধরতে গেল। এদিন বেশ মেঘ করেছে, বেরোনোর মুখে কি যেন একটা হলো, ওরকম একটা গন্ধে ঘর ভরে গেল। আর কেউ পায়নি? এটাই তো বলছি দাদা। আমি খানিকক্ষণ পরে বোনকে ডেকে জানতে চাইলুম, এই আরে কিছু পচেছে নাকি রে, গন্ধ পাচ্ছিস? সে বললে কিসের গন্ধ দাদা? আমি বললাম কেন, পাচ্ছিস নি? কীরকম একটা পচা পচা বাস চারছে গোটা করে। আপনি বাড়ির আর কাউকে জিজ্ঞাসা করেননি? না দাদা, বললুম নি মনের ভুল বলে ছেড়ে দিয়েছি। কিন্তু সেদিন দুপুরে আকাশ কালো করে মেঘ করলো, অমন ঝড় বৃষ্টি আমি কখনো দেখিনি। ওরে বাপ রে বাপ, এ ঝড় বলে আছিস কোথা, যেন প্রলয় হলো, বুঝলেন কি না? আর যত ঝড় বাড়ছে তত গন্ধটা বেশি করে পাচ্ছি। আমি আর কাউকে কিচ্ছুটি বলিনি, ভাবলুম বেড়াল টেড়াল মরে পচেছে হয়তো, জল পেয়ে ফুলে পেঁপে উঠছে তারই গন্ধ চারিদিকে। আমরা তো সারা দুপুর বসে আছি কখন কাকা ফিরবে। সে বিকেল তো গড়িয়ে গেল, কাকা আর ফিরল না। সন্ধ্যের দিকে বাবা জেঠুরা সব টর্চ ফর্চ নিয়ে বেরিয়ে দেখে কি বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা গাছের ডাল ভেঙে পড়েছে কাকার মাথায়। কাকা সাইকেল নিয়ে পড়ে আছে, তার বডিতে পেরান নেই। এই পুরো বৃত্তান্ত শুনে দেবর্ষীর গা শিরশির করে উঠল। শীত বলে তো বটেই, মনে হলো এই ফাঁকা টোটোয় যেন অলক্ষ্যে কারা বসে আছে। ওর অজান্তেই যেন মুখ দিয়ে বেরিয়ে গেল একটা প্রশ্ন, তারপর আর কবে পেলেন গন্ধটা? লোকটা হেসে বলল, আর একবার পেলুম এই আপনার মাধ্যমিকের সময়। টেস্টের পর লম্বা ছুটি পেয়েছি, একটা বন্ধু এসে বলল চ না, গয়েশপুর মাঠে সার্কাস বসেছে, যাই। তা মা গেছে নবদ্বীপের মামার বাড়িতে, আমি বাইরে গেলুম বন্ধুর সঙ্গে। নদীর পাশে রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছি, হঠাৎ করে সে গন্ধটা আবার পেলুম। আমি ভয়ে ভয়ে বন্ধুকে বললুম, এই আরে কোনো গন্ধ পাচ্ছিস? সে বলল, গন্ধ কই না তো, কোথা গন্ধ কিসের? আমি বললুম, এবার ভালো করে খেয়াল কর, একটা দুর্গন্ধ ভেসে আসছে না? তো এবারেও নিশ্চয়ই আপনার বন্ধু পেল না গন্ধটা? না, এবারও পেলে না, কিন্তু আমার মনে কেমন কু ডাকলো। বললুম, আর যে কাজ নেই বুঝলি, চ ফিরে যাই। মা বাড়ি চলে এলে যদি দেখে যে মাধ্যমিকের মুখে আমি সার্কাস দেখতে এসেছি, তাহলে বাঁশ পেটা করে আমার ভূত বাগিয়ে দেবে। হ্যাঁ চ বাড়ি চ। কিন্তু দাদা, আমার বন্ধু রাজি হলো না। দুজনে সাইকেল করে গয়েশপুরের মাঠের দিকে এগোতে থাকলো। যত সার্কাস তাঁবুর কাছে যাচ্ছি তত মনে হলো গন্ধটা কেমন জোরালো হচ্ছে। তারপর আমি আর কিছু বলিনি, মনে মনে ভাবলুম উদয় নদীর জলে মরা পড়া ভাসছে। কিন্তু সার্কাস তাঁবুর কাছে যেয়ে দেখি বিরাট আগুন লেগে গোটা তাঁবু ধ্বংস হয়ে গেছে। তখন থেকে বললে আপনি বিশ্বাস করবেন না, এই গন্ধ আজ অবধি 7 বার পেয়েছি আমি, প্রতিবার কোনো না কোনো বিপদ হয়েছে। দেবর্ষী একটু সন্দেহের সুরে জিজ্ঞাসা করল, তাহলে আজ এসব কথা বলছেন যে আপনি? লোকটা একটু চুপ করে থাকলো, তারপর বলল, কারণ দাদা, আজ জীবনে 8বার এই গন্ধটা আমি পাচ্ছি। দেবর্ষীর গায়ে কাঁটা দিয়ে উঠল।
সে এমনিতে কুসংস্কারাচ্ছন্ন নয়, কিন্তু আজকে এই পরিস্থিতিতে কেমন যেন তার মনেও একটা অশুভ চিন্তা ভেসে এলো। সে কিন্তু গন্ধটা পাচ্ছে না। লোকটার কথা মতো গন্ধটা সে একাই পায়, তবে স্টেশন আর মিনিট 7 দূরে, বড়জোর 1 কিলোমিটার। চিন্তার কোনো কারণ নেই। এই লোকটার সঙ্গে তাকে বেশিক্ষণ সময় কাটাতে হবে না। হয়তো লোকটা পাগল, একাকিত্ব দূর করতে সব ভুলভাল কথা বলে। দেবর্ষী এসবই ভাবছিল, হঠাৎ রাস্তার বাঁ দিকে শব্দ করে টোটোটা দাঁড়িয়ে গেল। দেবর্ষী জিজ্ঞাসা করল, কি হলো ভাই? এই রে, কি যে হলো বুঝতে পারছি নি। আপনি বসেন, আমি নেমে চেক করছি, দাঁড়ান কি হলো দেখি। লোকটা নেমে কি যেন দেখতে শুরু করল। দেবর্ষী অধৈর্য হয়ে মোবাইল বার করে ঘড়ি দেখল। ট্রেন আসতে আর মাত্র মিনিট 4 বাকি। লোকটাকে সে বলল, দাদা আমি হেঁটে চলে যাচ্ছি, আপনি এই ধরুন টাকাটা রাখুন। টাকাটা লোকটার হাতে গুঁজে দিয়ে প্রাণপণে দৌড় লাগালো দেবর্ষী। আর যা করেই হোক ট্রেনটা ধরতেই হবে তাকে। মনে মনে এসে ঠাকুরকে ডাকতে শুরু করলো। ট্রেনটা পেয়ে যাবো, ট্রেনটা পেয়ে যাবো, এটা লাস্ট। এই লাইনে প্রায় ট্রেন লেট করে। আজকে যদি অন্তত 10 মিনিটও লেট হয় তাহলে সে ট্রেনটা পেয়েই যাবে। দ্রুত পা চালিয়ে মাত্র 15 মিনিটে সে যখন 1 কিলোমিটার পথ পেরোলো, তখন শীতের রাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে এসে দেখে স্টেশনে অনেক লোকের ভিড়। কি ব্যাপার? রেল লাইনেও অনেক লোক নেমে পড়েছে। সে কৌতূহলবশত একটা লোককে জিজ্ঞাসা করল, কি ব্যাপার দাদা, এত ভিড় কেন এখানে? কিছু হয়েছে নাকি? একটা লোক আপাদমস্তক চাদর চাপা দিয়ে দাঁড়িয়েছিল। চাদর থেকে মুখ বার করে বলল, আর বলবেন না ভাই, লাস্ট লোকাল ট্রেনটা এই 4 মিনিট হলো বেরিয়ে গেছে। ঠিক পরের প্ল্যাটফর্মে ঢোকার আগে একটা কি গন্ডগোল হয়, ব্যাস ট্রেনটা উল্টে যায়। কত লোক যে মরেছে আর কত লোক আহত তার ঠিক নেই ভাই। আপনার কি ট্রেন ধরার ছিল নাকি? ও বেঁচে গেছেন ভাই, ঠাকুরের পুজো দেবেন কালকে, যান বড় বাবার পুজো দেবেন কাল। দেবর্ষীর কানে আর শেষ কথাগুলো ঢুকছিল না। তার শুধু ওই টোটোওয়ালার কথা মনে পড়ছে। যদি ওই টোটোওয়ালার সঙ্গে দেখা না হয়ে অন্য কারুর সঙ্গে দেখা হতো আজ, যদি সে থাকতো ওই লাইন থেকে নেমে পড়া ট্রেনে, তার শিরদাঁড়া দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল শুধু। স্টেশনটা যে অজপাড়া গাঁয়ে তা সুনীল আন্দাজ করেছিল, কিন্তু এইরকম পাণ্ডব বর্জিত জায়গায় তা অবশ্য কোশমিন কালেও ভাবেনি। জায়গাটার নাম বেলুয়াঝোড়। সেখানকার স্টেশনে নতুন গেটকিপার হিসেবে সে এসেছে। আগের গেটকিপার অবসর নিচ্ছে। ট্রেনটা নামিয়ে দিয়ে চলে যাওয়ার পর প্ল্যাটফর্মে কাউকেই দেখা গেল না, যেন এই অঞ্চলে কোনো মানুষই থাকে না। সে সোজা এগিয়ে গেল গেটকিপারের হলুদ ঘরটার দিকে। সেখানে বুড়ো গেটকিপারটি বাক্স প্যাঁটরা গুছিয়ে নিচ্ছে। সন্ধে ট্রেনেই সে ফিরে যাবে। সুনীলকে ঢুকতে দেখে পোকা খাওয়া দাঁতগুলো বের করে এসে উনি জিজ্ঞেস করলেন, আপনি কি সুনীল জানা নাকি? সুনীল বলল, হ্যাঁ। বসেন বসেন, লিকার চা খাবেন? দুধ ফুইরে গেছে, না হলে দুধ দিয়া করে দিতাম। চিনি খান তো? সুনীল ঘাড় নাড়ল। সে দিব্যি বুঝতে পারছে এই নির্জন প্রান্তরে তাকে একা থাকা অভ্যেস করতে হবে। হাত পুড়িয়ে রেঁধে খাওয়া খুব একটা অসুবিধের কিছু নয়, কিন্তু কাছে পিঠে বাজারও তো দেখা যাচ্ছে না। সে জিজ্ঞাসা করল, আপনি এখানে কতদিন ছিলেন? তা হবে ভাইটি,
এই ধরো না বছর কয়েক, অত কি আর হিসেব রেখেছি? একা থাকতে অসুবিধা হয় না? ওসব প্রথম প্রথম হতো, এখন অভ্যেস হয়ে গেছে। তাছাড়া পুরোটা কি আর একা? এই আপনি দুপুরে ট্রেনে এলেন তাই, সকাল সন্ধ্যে ট্রেনে একটু লোক হয়, তাদের কয়েকজনের সঙ্গে দেখা হয়, কথা বলি। এই এখান থেকে 5 মিনিট হাঁটলেই চাষের জমি, ওখানে সব আসে লোকজন, তাদের সঙ্গে একটু বিড়ি টিড়ি খাই, সুখ দুঃখের কথা বলি। বাজার টাজার কোথায় এখানে? বাজার এখান থেকে 2 কিলোমিটার দূর, ওই কালীপুরের মোড়ে। একটা সাইকেল নিয়ে নিন, সকাল সকাল সাইকেল চালিয়ে যাবেন। একদম ফ্রেশ তরকারি, একদম ফ্রেশ তরকারি থাকে, মাঠ থেকে তোলা। খেলে 2 দিনের চেহারা ফিরে যাবে। আর সাইকেল না থাকলেও অসুবিধা নেই, ওই নারায়ণের চায়ের দোকানে গনসা থাকে, ও বাজার করে দিয়ে যাবে। মাস গেলে 200 টাকা নেবে, ওটাও করতে পারেন। লোকটা এত সহজে কথাগুলো বলে গেল যেন ব্যাপারটা খুবই সহজ। সুনীল দীর্ঘশ্বাস ফেলে বুঝল তাকে এখন থেকে একা একা থাকাই অভ্যাস করতে হবে। ধোঁয়া ওঠা গরম চা আর 2টো ক্রিম ক্র্যাকার বিস্কুট এগিয়ে দিল লোকটা। সুনীল জিজ্ঞেস করল, সাপ খোপের উপদ্রব আছে নাকি? বুড়ো নির্বিকার গলায় বলল, তা আছে, তবে আপনি ওদের বিরক্ত না করলে ওরাও কিচ্ছু বলবে না। রাত্রিরে খালি আলু বা লাঠি ছাড়া বেরোবেন না, বুঝলেন তো? এখন শীতকাল তো অতটা ভয় টয় নেই, বর্ষায় একটু দেখে শুনে চলতে হবে, পোকা টোকাও আছে প্রচুর। তবে লোকটা চুপ করে গেল। সুনীল জিজ্ঞেস করল, তবে কি? লোকটা খানিকক্ষণ থেমে বলল, আপনাকে এখনই বলে দেওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না, তবে না বললেও বিপদ হতে পারে। মানে কি ব্যাপার বলুন তো? লোকটা একটু দোনোমনো করে বলল, এই ছাদে চলুন একবার। শোয়ার ঘরের পাশ দিয়েই একটা সরু সিঁড়ি উঠে গেছে ছাদের দিকে। দুজন সেই সিঁড়ি বেয়ে ছাদে উঠল। একতলায় সামান্য উঁচু থেকে যতটা চোখ যায় কেবল ক্ষেত আর জঙ্গল, মাঝে সরু ফিতের মতো চলে গেছে রেলপথ। উত্তরের জঙ্গলের দিকে আঙুল তুলে বুড়ো লোকটা বলল, এই যে বনটা দেখছেন না, জঙ্গলটা ভালো নয়। মানে গায়ের লোকেরা নানান কথা কুকথা বলে, ওসব আপনাকে বিশ্বাস করতে হবে না। কিন্তু পারত পক্ষে ওই দিকে যাবেন না। দিন মানে যান অসুবিধে নাই, সন্ধ্যের পর তো একেবারেই যাবেন না। আর রাতে ওই উত্তরের জানলাটাও খুলবেন না। ওদিক থেকে কাউকে দেখলে বা কারোর গলা শুনলে ভুলেও দেখতে যাবেন না। সুনীল একটু অবাক হল, ভূত প্রেত আছে নাকি? জিজ্ঞেস করলো, আরে কি হয়েছে সেটাই তো খুলে বলছেন না। লোকটা যেন পোকা খাওয়া দাঁতগুলো বের করে জোর করেই হাসলো, বলল, ছাড়ুন না, গায়ে গঞ্জে একটু এরকম কথাবার্তা রটে, আপনাকে সব জানতে হবে না। শুধু আমার কথাগুলো মনে রাখবেন, ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই। আপনি সাবধানে থাকলে আপনারও কিচ্ছু হবে না। লোকটাকে হাজার খুঁচিয়েও আর কিছু জানতে পারল না সুনীল। সন্ধ্যের ট্রেনে লোকটা চলে গেল কলকাতার দিকে। আর শহর থেকে বহু দূরে এই নির্জন প্ল্যাটফর্মে সুনীল বসে রইল একা। বাজারের দিকে একটা চায়ের দোকান আছে। হাঁটতে হাঁটতে সেখানে চলে গেল। চা দোকানি তাকে দেখে জিজ্ঞেস করলেন, এই এলাকায় নতুন নাকি দাদা? হ্যাঁ, স্টেশনের নতুন গেটকিপার। এই কথাটা শুনেই চায়ের দোকানের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। বলল, আচ্ছা আচ্ছা, না নতুন জায়গা, সাবধানে থাকবেন। রাত বিরেতে কেউ ডাকলে সাড়া দেবেন না যেন। সুনীল আশ্চর্য হল, এই লোকটিও একই কথা বললেন। কিন্তু তাঁকে কিছু জিজ্ঞেস করবার আগেই তিনি যেন কিছুটা ইচ্ছে করেই অন্য এক ক্রেতার দিকে চলে গেলেন। ডিমের ঝুড়ি থেকে হাত বাড়িয়ে গুনে গুনে ডিম দিয়ে দিল তাঁকে। চা খেয়ে টুকিটাকি জিনিস কিনে সুনীল যখন ঘরে ফিরল তখন রাত প্রায় 9টা। শীতে চারপাশ নিশুত হয়ে এসেছে। দূরে
একটা বিয়ে বাড়ি আছে বোধহয়। সেখান থেকে খুব আস্তে আস্তে ভেসে আসছে সানাইয়ের শব্দ। রুটি আর ট্যালট্যালে ডিমের ঝোল শেষ করতে করতেই শেষ ট্রেনটা বেরিয়ে গেল। তারপরে সারা রাত সুনীল একা। সারাদিন ধকল যাওয়ার পর এতই ক্লান্ত লাগছিল, পেটে খাবার পড়তে আর কাজ শেষ হতে জেগে থাকা গেল না। বালিশে মাথা রাখতেই সুনীল ঘুমিয়ে পড়ল। কতক্ষণ কেটেছে কে জানে। হঠাৎ কার যেন সরু গলায় তার ঘুম ভাঙল। একটা মেয়েলি কণ্ঠ বাইরে থেকে ডাকছে, শুনছেন? কেউ আছেন? ঘুমের ঘোর কেটে ধড়ফড় করে সুনীল উঠে বসল। আবার ওই গলাটা শোনা গেল, বলছি কেউ আছে? সুনীলের মনে পড়ল চা দোকানি আর আগের গেটকিপারের কথা। কেউ ডাকলে সাড়া দিতে তারা বারবার বারণ করেছিলেন। তবু তৃতীয়বার ডাকটা শুনল সে। একবারটি বাইরে আসবেন, আমার খুব বিপদ। ডাক্তার মধ্যে এমন একটা আকুতি আছে, তাকে উপেক্ষা করা যায় না। সুনীলও পারল না। গায়ে মোটা চাদরটা জড়িয়ে দরজা খুলে সে বাইরে বেরোল। কই, কেউ তো নেই। শুধু ঝিঁঝির ডাক আর সানাইয়ের শব্দ। হঠাৎ সুনীল দেখল লাইনটা যেখানে জঙ্গলে মিশেছে সেই দূরে একটা বউ হেঁটে চলেছে। স্টেশনের আবছা আলোয় বোঝা যাচ্ছে তার পরনে বিয়ের পোশাক। সুনীল গলা তুলে চিৎকার করল, শুনছেন? কোনো সাড়া নেই। বউটি যেন বাতাসে ভেসে চলেছে, একদম সোজা এগিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। হঠাৎ সুনীল দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে হাঁটতে শুরু করল। বউটির কাছে গিয়ে তাকে ডাকতেই বউটি ঘুরে তাকালো তার দিকে। সুনীল দেখল বউটির মুখ ক্ষতবিক্ষত, চোখ ঠেলে বেরিয়ে আসছে, ঠোঁট ফাটা, যেন মুখ থেকে কেউ রক্ত শুষে নিয়েছে। বিয়ের পোশাকে যেন হেঁটে চলেছে কোনো লাশ। অজান্তেই সুনীলের মুখ দিয়ে আর্তচিৎকার বেরিয়ে এলো। তারপর কি হলো তার আর মনে নেই। যখন তার জ্ঞান ফিরল তখন বেশ বেলা হয়েছে। সুনীল দেখল সে শুয়ে আছে তার ঘরে, বিছানায়। তাকে ঘিরে একটা ছোটখাটো জটলা। সে চোখ খুলতেই একটা গলা শোনা গেল, জ্ঞান ফিরেছে রে গমসা, জ্ঞান ফিরেছে, এদিকে আয়। সুনীল দুর্বল গলায় বলল, আপনারা কারা? একটা লোক বলল, ভয় নেই, আমার নাম গনসা। আপনি প্রথম এসেছেন, ভাবলাম বাজারটা করে দিই। এসে দেখি আপনি রেল লাইনে মুচ্চ গেছেন। আমরা তো বুঝতেই পেরেছি কি হয়েছে। শোনেন তাহলে, আজ থেকে বহু বছর আগে একটা মেয়েকে বাড়ির অমতে বিয়ে দেওয়া হচ্ছিল। ও বাড়ি থেকে পাইলে উত্তরের জঙ্গলের দিকে রেল লাইনে মাথা দেয়। তারপর থেকে মাঝে সাঝে এখানে ওকে দেখা যায়। কাল রাত্রিরে আপনি জ্যান্ত কাউকে দেখেননি বাবু। ও তবে ও কারোর ক্ষতি করে না। আপনার ভয় নেই, কয়েকদিন রাত্রিরে আমি আপনার সঙ্গে থাকবো। জল টল খেয়ে সুনীল একটু ধাতস্থ হলো বটে, কিন্তু তার কানে এখনো স্পষ্ট বাজছে